মানুষের জন্য তৈরি পৃথিবী এখন আর মানুষের বসবাসের উপযুক্ত নেই। তার কারণ মানুষ নিজেই। তারা তাদের ভুলের জন্য পৃথিবীতে আবারও তুষার যুগ নেমে এসেছে। চারিদিকে আবারও তুষারে ছেয়ে গিয়েছে। পৃথিবীতে জন্ম নেওয়া মানুষ যেন কোথায় হারিয়ে গিয়েছে। ঠিক তখন উইফোর নামের একজন ধনী ব্যক্তি একটা বিশাল ট্রেন বানিয়েছিল। অত্যাধুনিক টেকনোলজির এই ট্রেনের ভেতরে তাপমাত্রা কখনো বাড়তো বা কমতো না, অর্থাৎ সব সময় একই তাপমাত্রা থাকতো। প্রচণ্ড ঠান্ডায় কিংবা গরমেও মানুষ এর ভিতরে নিশ্চিন্তেই থাকতে পারত। পৃথিবীর শেষে বেঁচে থাকা মানুষগুলোকে নিয়ে ট্রেনটা অনন্তকালের জন্যই যাত্রা শুরু করলো। ট্রেনটা 17টা বছর ধরেই চলছে, আর এই ট্রেনের মধ্যেই ঘটে একের পর এক ঘটনা। তবে শেষ পর্যন্ত এই ট্রেনটা কোথায় গিয়ে থামলো, কিংবা এই মানুষগুলো কি আদৌ ট্রেন থেকে বের হতে পেরেছিল, সেটা জানতে হলে আমার সঙ্গে থাকতে হবে আজকের পুরোটা গল্প জুড়ে। এই গল্পটা দেখলে আপনি নিজেও বুঝতে পারবেন না যে আপনার দুই চোখ বেয়ে কখন 2 ফোঁটা জল গড়িয়ে পড়বে। বলছিলাম 2013 সালে মুক্তিপ্রাপ্ত স্নোপিয়ার্সার মুভিটির কথা। তো চলুন আর দেরি না করে আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি এক অনন্তকালের ট্রেন যাত্রা থেকে। গল্পের শুরুতেই আমরা সেই ট্রেনটাকে প্রচণ্ড গতিতেই বরফের দিকে ছুটে যেতে দেখি। ট্রেনটা অনেক লম্বা ছিল, আর ট্রেনের শেষের দিকে সমাজের নিচু শ্রেণীর মানুষরা ছিল। মাঝখানে ছিল বিভিন্ন ধরনের গাছপালা, প্রাণী, মাছ এবং অন্যান্য প্রাণীর স্যাম্পলও, যাতে পৃথিবী শান্ত হয়ে যাওয়ার পর মানুষ নতুন করে আবারও পৃথিবীতে বসবাস করতে পারে। আর ট্রেনের একদম প্রথমে ছিল বড়লোক মানুষের থাকার আর বিলাসিতার সবকিছু। এই ট্রেনের মালিকের নাম হলো উইলফোর্ড। তিনি এই ট্রেনের মধ্যে আছেন, কিন্তু এই মানুষগুলো উইলফোর্ডকে আজও চোখের দেখাটুকুও দেখতে পারেনি। আর এখন যাদেরকে দেখতে পাচ্ছি তার মধ্যে এনার নাম কার্টেস, এই লোকের নাম এগডার এবং এই মহিলার নাম হলো তানিয়া। আর এই সবগুলো অসহায় মানুষের একজন লিডারও আছে, তার নাম হলো গিলিয়াম। এই মানুষগুলোকে ট্রেনের মধ্যে এমন একটা নোংরা পরিবেশের মধ্যে রাখা হয়েছিল যেখানে আসলে মানুষ বা পশু পাখি কেউই থাকতে পারে না। আবার খাবারের নামে দেয়া হতো এই কালো রঙের প্রোটিন ব্লক। এসব ছাড়া ট্রেনের ভেতরে তাদেরকে আর কখনো কোনো খাবারই দেওয়া হতো না। আর এই প্রোটিন ব্লকের মধ্য থেকে যে কোনো একটা ব্লকের ভেতরে এই মানুষগুলোর জন্য কে একজন গোপনে খবর পাঠাতো ট্রেনের সামনের দিক থেকে, যে এই মানুষগুলোর সঙ্গে ঠিক কি কি পরিবর্তন হতে চলেছে। একে তো এই মানুষগুলো তাদের সবকিছু হারিয়ে সর্বহারা, তার উপরে ট্রেনের ভেতরে তাদের উপর চলতো অমানবিক অত্যাচার। প্রত্যেকটা দিনই এই মানুষগুলোর অনেক আতঙ্কেই কাটত। আজকে না জানি তাদের উপর আবার কোন ধরনের অত্যাচার শুরু হয়ে যায়। এই অত্যাচারের জন্য এই মানুষগুলো ট্রেন থেকে মুক্তি চায়, আর এই পুরো ট্রেনটাকেই কবজা করতে চায়। এই জন্যই তারা গোপনে ট্রেনের ইঞ্জিন অব্দি পৌঁছানোর একটা প্ল্যান বানিয়েছে। আজ রাতে হঠাৎ করে কিছু গার্ড সেখানে চলে আসে। শুধু আজ না, ওরা মাঝে মাঝে ট্রেনের ভেতরে আসে, আর সেখান থেকে নির্দিষ্ট হাইটের কিছু বাচ্চাদেরকে তারা উঠিয়ে নিয়ে যায়। কিন্তু এই বাচ্চাগুলোর সঙ্গে যে কি করা হয় তা কেউই জানে না। বাকি বাচ্চাদের সাথে তানিয়ার বাচ্চা টিমকেও তারা জোর করে উঠিয়ে নিয়ে যায়। তখন এখানে এন্ডু নামের একটা লোক জুতা ছুঁড়ে ওই মহিলাটার পেছন দিকে মারে। তখন এন্ডুকে গার্ডরা ধরে ফেলে, আর এই মহিলাকে দেখা যায়। এই মহিলার মুখে সবসময় হাসি লেগে থাকলেও সে আসলে নরপিশাচের থেকে কোনো অংশে কম ছিল না। আর তার নির্দেশে এন্ডুর একটা হাত টেনে বাইরে বের করে লোহার বেড়ি দিয়ে 7 মিনিটের জন্য আটকে দেওয়া হয়। বাইরের ওই অসহ্যকর ঠান্ডা তাপমাত্রায় তখন এন্ডু চিৎকার করতে শুরু করে। আর এই অবস্থায় ওই মহিলা সে জুতোটা এন্ডুর মাথার উপরেই রাখে, আর বলে, তোরা ভুলে যাস যে তোরা নিচু স্বভাবের মানুষ। এই জুতাটার দিকে একবার তাকা। এই জুতাটা যেমন মানুষ মাথায় রাখে না, পায়ে রাখে, তোরা ওরকম আমাদের পায়ে রাখারই জিনিস। তোদেরকে তো দয়া করে এই ট্রেনের মধ্যে উইলফোর্ড জায়গা দিয়েছে, তোদের সাহস কি করে হয় তোরা আমাদের লোকের গায়ে হাত দিস? উইলফোর্ডের প্রতি সবসময় শ্রদ্ধা রাখবি, আর শ্রদ্ধা রাখবি এই পবিত্র ইঞ্জিনের প্রতিও, কারণ উনি আমাদের ঈশ্বর। এদিকে দেখা যায় যে সেই হাতটা, যেটা কিনা এতক্ষণ ট্রেনের বাইরে ছিল, সেটা বরফে পরিণত হয়ে গিয়েছে। আর সেই বরফে জমানো হাতটা একটা হাতুড়ি দিয়ে টুকরো টুকরো করে ভেঙে ফেলা হয়। তখন সেখানে গেলিয়াম আসে, আর দেখা যায় যে ওর একটা পা নেই। গার্ডরা যখন ওর দিকে বন্দুক তাক করে তখন ম্যাসেন বলে যে তোমরা শুধু শুধু ওর দিকে বন্দুক তাক করেছো, তোমরা বরং বন্দুকটা নামাও, বন্দুক তুলে কিছুই হবে না। আর এখানেই ম্যাসেন আর একটা ভুল করে ফেলে। তখন কার্টেজ এখানে বুঝে যায় যে ওই বন্দুকগুলো হয়তো ফাঁকা, মানে ওর ভেতরে কোনো গুলিই নেই। তখন সে গিলিয়ামকে জানায় যে সময় হয়ে এসেছে এই ট্রেনটাকে কবজা করার, কারণ ওদের ওই বন্দুকগুলো শুধুমাত্র আমাদের ভয় পাওয়ানোর জন্যই, ওর মধ্যে আসলে কোনো গুলিই নেই। কারণ 4 বছর আগে যখন আরেকবার বিদ্রোহ হয়েছিল তখন ওরা মানুষকে মারতে গিয়ে সবগুলো বন্দুকে শেষ করে ফেলেছে। সুতরাং এটাই সব থেকে ভালো সময় ওদের বিরুদ্ধে বিদ্রোহ করার। তারা একটা বড় পাইপ বানায়, আর সেটাকেই তারা নিয়ে এগিয়ে চলে। শুরু হয়ে যায় নিচু শ্রেণীর মানুষদের ওপর উঁচু শ্রেণীর মানুষদের একটা অঘোষিত লড়াই। তখন পরপর কয়েকটা কামরা ওরা দখল নিয়ে নেয়, কিন্তু পরের কামরাটা ছিল লক করা, আর সেটা খুলতে পারে শুধুমাত্র একজনই,
যে এই ট্রেনের সিকিউরিটি লকটা বানিয়েছিল। ট্রেনের একটা কামরার ভেতরে কিছু স্লিপিং চেম্বার ছিল। এই স্লিপিং চেম্বারে কিছু মানুষকে ঘুমের ঔষধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হতো। এই ট্রেনের যে সিকিউরিটি বানিয়েছে তাকে একটা স্লিপিং চেম্বারে রাখা হয়েছিল। এই লোকটার নাম নিয়াম গেউ মিং। দেখা যায় যে তার একটা মেয়েও আছে, আর তার মেয়ের নাম ইওনা। তার জন্ম এই ট্রেনেই, তাই সে পৃথিবীকে নিজের চোখে কখনোই দেখেনি। বাপ বেটি আবার দুজনে মিলে নেশায় আসক্ত। সেখানে এক প্রকার মাদকদ্রব্য আছে যেটাতে প্রচন্ড নেশা হয়। তখন কার্টেস নিয়ামকে এই মাদকদ্রব্যগুলো লোভ দেখায় আর তাদেরকে সাহায্য করতে বলে। এরপর তারা নিয়ামের সহযোগিতায় পরের বগির সিকিউরিটি লকটা ভাঙে আর একটা চেম্বারের মধ্যে পৌঁছে যায়, এবং এই 17 বছর পর তারা বাইরের দৃশ্য দেখতে পায়। তারা দেখে যে পৃথিবী কেমন যেন থমকে গিয়েছে। যে রাস্তায় গাড়ি চলাচল করতে মানুষের ভিড় থাকতো, সে রাস্তাগুলো সবই বরফে ঢাকা। কোথাও কোনো মানুষ নেই। কোথায় যেন হারিয়ে গেছে সেই আগের পৃথিবীটা। ওরা তখন সেখান থেকে আরেকটা চেম্বারের দিকে এগিয়ে যায়, এবং ওরা যখন সেখানে এসে পৌঁছায় তখন সেখানে প্রোটিন ব্লকগুলো তৈরি করা হচ্ছিল। আর এই খাবারগুলো যে তৈরি করছিল তার নাম হচ্ছে পল। এই পলকে গার্ডরা বেশ কয়েক বছর আগে উঠিয়ে নিয়ে এসেছিল আর তাকে খাবার বানানোর কাজ দিয়ে দেয়। এই খাবার বানানোর উপকরণ দেখে কার্টেনের চোখ একেবারে কপালে উঠে যায়, কারণ এতদিন তাদের যে খাবার দেওয়া হচ্ছে সেটা বানানো হতো আরশোলার দেহকে পিষে সেটা নির্যাস দিয়ে। ওরে বাবা, কি জঘন্য! এটা দেখে তো কার্টেজের বমি চলে আসে। আর কার্টেজ ভাবে যে মানুষ এতটা নিচে নামতে পারে, এটা ভেবে তার দুই চোখে জল চলে আসে। এরপর তারা পরের কামরার দরজাটাও খুলে ফেলে, আর ওই পাশে অপেক্ষা করছিল অনেকগুলো গার্ড, আর তাদের হাতে ছিল আবার ধারালো অস্ত্র। তখন আবারও লড়াই শুরু হয়ে যায়, কিন্তু লড়াইয়ের মধ্যে হঠাৎ একজন বলে ওঠে যে আমাদের ট্রেনটা এখন টিনার ব্রিজ পার করবে। সবাই তখন লড়াই থামিয়ে দেয়, আর ব্রিজ পার করার সময় সবাই হ্যাপি নিউ ইয়ার বলে চিৎকার করে ওঠে। আসলে ঘটনা হলো এই ট্রেনটা পৃথিবীর চারদিকে চক্কর কাটছিল, আর যখনই এই লম্বা ব্রিজটা ক্রস করে তখন সবাই হ্যাপি নিউ ইয়ার ভেবে নেয়, কারণ এই ব্রিজটা চক্র কেটে পুরো পৃথিবী ঘুরে আবারও এই ব্রিজটা আসতে সময় লাগতো 1 বছর। ঠিক সেই সময় সেখানে ম্যাসেন চলে আসে। সে সেই লড়াই থামানোর বাহানা করে। আসলে সে ট্রেনের লাইটটা নিভিয়ে ওদের উপরে হামলা করতে এসেছিল, আর সেই হামলায় এডগার মারা যায়। কিন্তু ম্যাসেন বন্দী অবস্থায় তাদের হাতেই রয়ে যায়। কার্টেজ তখন ম্যাসেনকে মারতে গেলে সে বলে যে আমি তোমাদেরকে উইলফোর্ড পর্যন্ত পৌঁছানোর রাস্তা বলে দেব, আর তার বদলে তোমাদের আমাকে ছেড়ে দিতে হবে। কিন্তু উইলফোর্ড যেখানে আছে সেখানে যদি তোমাদেরকে পৌঁছে দিই তাহলে তোমাদের কিন্তু উইলফোর্ডকেও মারতে হবে। এই কথা শুনে কার্টেজ ভাবে যে এই বিশাল ট্রেনে উইলফোর্ড কোথায় আসে তারা কেউই জানে না, তাই ম্যাসেনকে জীবিত রেখে দেওয়াই ভালো, যাতে সে উইলফোর্ড অব্দি তাদেরকে পৌঁছে দিতে পারে। ওই লড়াইয়ের ভেতরে কার্টেজদের অনেক মানুষ মারা গিয়েছিল, আর ওখানে তখন গিলিয়াম চলে আসে। এডগারের মৃত্যুতে সে ঠান্ডা অবস্থাতেই ছিল। সে তখন স্বাভাবিক গলায় সবাইকে বলে যে এই লাশগুলোকে ট্রেনের বাইরে ফেলে দাও। এরপর রাতের বেলায় গিলিয়াম কার্টেজকে বলে যে আমার মনে হয় না আমাদেরকে আগে যাওয়া ঠিক হবে। কার্টেজ তখন বলে যে আমাদের ওই ট্রেনের ইঞ্জিনকে কবজা করতেই হবে। আপনি বরং এখানে যারা আহত হয়েছে তাদের সঙ্গেই থাকুন, আমি বাকিদেরকে নিয়ে ইঞ্জিনের দিকে এগোবো। গিলিয়াম তখন বলে যে আচ্ছা ঠিক আছে যাও। এই ট্রেনের একের পর এক কামরা পার করার পরে একটা দরজায় গিয়ে দেখবে ডাব্লু লেখা, আর ওই দরজাটার পেছনেই উইলফোর্ড রয়েছে। কিন্তু একটা কথা খুব ভালো করেই মনে রেখো, উইলফোর্ডকে দেখা মাত্রই কিন্তু তাকে মেরে ফেলতে হবে। ওকে কিন্তু কথা বলার কোনো সুযোগই দেবে না তোমরা। গিলিয়ামের এই কথাটা কার্টেজের কেমন যেনটা লাগে, কিন্তু তারপরও সে কিছুই বলে না। অন্যদিকে দেখা যায় যে এন্ডু ম্যাসেনের মাথার উপর যেভাবে জুতা রেখেছিল ঠিক তার মাথার উপরেও সেইভাবে জুতো রাখা হয়েছে। আর এখানে বিভিন্ন গাছ, মাছের অ্যাকোরিয়াম, ফল সবজি দেখে তো ওরা খুবই খুশি হয়ে যায়। আর প্রায় অনেক বছর পর তারা একটু ভালো খাবারও খেতে পায়। কিন্তু ম্যাসেনকে খেতে দেওয়া হয় সে আরশোলার নির্দেশে তৈরি প্রোটিন ব্লক। পরের কামরায় দেখা যায় যে ট্রেনের অভিজাত বা উচ্চ শ্রেণীর ছেলে মেয়েদেরকে তাদেরকে আবার একজন লেখাপড়াও শেখাচ্ছে। এন্ডু আর তানিয়া তখন তাদের নিজেদের বাচ্চার খোঁজ নেয়, কিন্তু কোথাও খুঁজে পায় না। ম্যাসেন তখন জানায় যে উইলফোর্ড নিচু শ্রেণীর বাচ্চাদেরকে উঠিয়ে নিয়ে আসতো, কিন্তু সেই বাচ্চাগুলোর সঙ্গে যে কি করা হতো সেটা কেউই জানতো না। কথা বলতে বলতে ট্রেনটা এমন একটা জায়গা ক্রস করছিল যেখানে বহু বছর আগে 7 জন যাত্রী ট্রেন থেকে পালানোর চেষ্টা করেছিল। তারা ভেবেছিল যে ট্রেনের বাইরে গিয়ে তারা ভালো থাকবে, কিন্তু বাইরে এত ঠান্ডায় তারা বরফের মূর্তিতে পরিণত হয়ে যায়। সেই সময় আবার তাদের উপর হামলা হয়। তখন ট্রেনের সামনের দিক থেকে কিছু গার্ড এসেছিল বন্দুক নিয়ে, আর এই লড়াইতেই এন্ডু মারা যায়। আর ওদিকে গিলিয়ামকে উইলফোর্ডের লোকেরা মেরে ফেলে। গিলিয়াম মারা যাওয়ার পর কার্টেজ হয় তাদের নতুন লিডার। কার্টেজের নেতৃত্বে ওরা সামনের দিকে এগিয়ে চলে। ওরা পরের কামরায় এসে পৌঁছায়, যেখানে সমাজের অভিজাত শ্রেণীর লোকদের জন্য বিভিন্ন বিলাসিতার ব্যবস্থা ছিল। এইদিকে ওদেরকে মারার পর উইলফোর্ডের লোকেরা কার্টেজকে খুঁজতে শুরু করে। কার্টেজ, নিয়াম আর ওর মেয়ে ইওনা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু এক সময় তারা উইলফোর্ডের গার্ডের কাছে ধরা পড়ে যায়। তাদের মধ্যে সংঘর্ষে তানিয়া সেখানে মারা যায়, এবং মারা যাওয়ার সময় কার্টেজকে বলে যায় যে তার ছেলে টিমকে উদ্ধার করতে। ওর দায়িত্ব কিন্তু আমি তোমার কাছেই দিয়ে গেলাম।
ওই সময় কার্টিস, নিয়াম আর তার মেয়ে ইয়োনা উইলফোর্ডের ডাবলু লেখা দরজার সামনে এসে উপস্থিত হয়। নিয়ামকে তখন কার্টিস দরজাটা খুলতে বলে, কিন্তু নিয়াম তখন পুরোপুরি নেশায় আসক্ত ছিল। সে তখন নেশা করার জন্য আরো কিছু মাদকদ্রব্য চায়। তখন কার্টিস তো প্রচন্ড রেগে গিয়ে তাকে মারতে শুরু করে। নিয়াম বলে যে তুমি পাগল হয়ে গিয়েছো, এই দরজা খোলার জন্য তুমি এমন করছো কেন, তোমার মাথা ঠিক নেই। কার্টিস তখন চুপচাপ বসে থাকে। একটু পরে এসে অঝরে কাঁদতে শুরু করে আর নিয়ামকে বলে যে তুমি কি কখনো ট্রেনের পেছনের দিকটা একবার গিয়েছিলে যেখানে আমরা থাকতাম? জানো, আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন ঠান্ডার হাত থেকে তো ঠিকই বেঁচে গিয়েছিলাম, কিন্তু মানুষের হাত থেকে আর বাঁচতে পারিনি। 2 মাস ধরে আমরা খাবার পাইনি। একটা ছোট্ট জায়গায় 2000 মানুষকে রাখা হয়েছিল শিশু এবং পাখিদের মতো করে। পেটের ক্ষুধায় একসময় মানুষকে শয়তান বানিয়ে দিয়েছিল, আর সেই শয়তানে একদিন আমরাও পরিণত হয়েছিলাম। 2 থেকে 3 মাস আমরা এভাবে থাকার পর একসময় পেটের যন্ত্রণায় আর থাকতে না পেরে যারা কমজোর ছিল সেই সব মানুষদেরকে আমরা খেতে শুরু করলাম। তুমি জানো, বাচ্চাদের শরীরের মাংস প্রচন্ড সুস্বাদু হয়। এই কথাগুলো বলতে বলতে কার্টিসের চোখ দিয়ে অঝরে পানি পড়তে শুরু করে। কার্টিস আরো বলে যে একদিন হাতে ধারালো ছুরি নিয়ে কয়েকজন লোক এলো। সেখানে একটা মহিলা তার বাচ্চাকে কোনোরকম লুকিয়ে রেখেছিল, কিন্তু একজন ছুরিওয়ালা মানুষ ওই মহিলাটাকে মেরে ফেললো। আর তার বাচ্চাটাকে নিয়ে যখন গলা কাটতে যাবে তখন একটা বৃদ্ধ এগিয়ে এসে সেই লোকটার কাছে ছুরিটা নিয়ে তার নিজের হাতটাই কেটে দিল। আর কাঁদতে কাঁদতে বলল, তোমাদের খিদে তো, তোমরা আমার হাতটাকে দিয়ে খিদেটা মেটাও, কিন্তু এই বাচ্চাটাকে ছেড়ে দাও। জানো সেই দিনে সেই বাচ্চাটা কে ছিল? সে ছিল এডগার। আর ছুরি নিয়ে যে লোকটা মারতে গিয়েছিল সেই নরখাদকটা ছিলাম আমিই ছিলাম সেই নরখাদক, যে কিনা খিদা মেটানোর জন্য ছোট ছোট বাচ্চাদেরকে কেটে কেটে খেতে শুরু করেছিলাম। তখন নিয়াম সবকিছু শুনে বলে যে শুনলাম, কিন্তু এই ডাবলু লেখা দরজাটা আমি খুলতে চাই না, আমি অন্য একটা দরজা খুলতে চাই, আর সেটা হলো এটা। কার্টিস তখন বলে যে তুমি কি পাগল হয়ে গিয়েছো? এই দরজা খোলার সঙ্গে সঙ্গে আমরা সবাই প্রচন্ড ঠান্ডায় মারা যাব। কিন্তু নিয়াম কোনো কিছু শুনতে চায় না। সে বলে যে আমি ওই দরজাটাকেই খুলতে চাই, যাতে আমি এবং আমার মেয়ে ট্রেন থেকে বাইরে যেতে পারি। সে আরো বলে যে বছর 3 আগে আমি ব্রিজের কাছে একটা প্লেন দেখেছিলাম, সেটা সম্পূর্ণই বরফে ঢাকা ছিল, কিন্তু আজ যখন আমরা ব্রিজটা ক্রস করছিলাম তখন আমি দেখেছি সেটার বরফ অনেকটাই গলে গিয়েছে। এর মানে হলো বাইরে বরফ গলতে শুরু করেছে। সুতরাং আমরা যদি ট্রেনের বাইরে যাই তাহলে আমরা বেঁচে থাকতে পারবো। তুমি কি জানো আমি তোমার কাছ থেকে নেশা করার জন্য এগুলো কেন নিতাম? এগুলো দিয়ে শুধু নেশাই হয় না, এইগুলো কারখানার বজ্র পদার্থ দিয়ে তৈরি, সুতরাং এইগুলোতে সহজে আগুন ধরে যায়। এগুলো আমি জমিয়ে রেখেছি যাতে করে এটা দিয়ে আমি বোমের মতো ব্যবহার করে এই দরজাটাকে খুলতে পারি। সে তখন ওই পদার্থগুলো দরজায় ফিট করে, আর তখন সে ডাবলু লেখা দরজাটা খুলে যায়, আর সেখান থেকে একটা মেয়ে বন্দুক হাতে বের হয়ে আসে। সে তখন কার্টিসকে বলে যে তোমাকে উইলফোর্ড ভেতরে তার সঙ্গে ডিনারের জন্য ডেকেছে। কার্টিস তখন ট্রেনের মধ্যে ঢুকে যায়, আর আজ অব্দি ট্রেনের মধ্যে যাকে কেউ দেখতে পায়নি তাকেই দেখতে পেয়ে যায়। তখন উইলফোর্ড কার্টিসকে দেখে হাসি মুখে বলে যে ওয়েলকাম ওয়েলকাম, তোমার মতো জিনিয়াস মানুষ আমি খুব কমই দেখেছি। তবে কি জানো, গিলিয়ামের কাছে তোমার অনেক প্রশংসা শুনেছিলাম, কিন্তু তুমি যে এই অবধি পৌঁছে যাবে এটা আমার আর গিলিয়ামের কোনো প্ল্যানের মধ্যেই ছিল না। কার্টিস তখন খুবই অবাক হয়ে যায়, তার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে বলে যে তুমি গিলিয়ামকে কিভাবে চেনো? উইলফোর্ড তখন একটু উদাস হয়ে যায় আর বলে যে জানো, এই ট্রেনের মধ্যে গিলিয়ামই ছিল একমাত্র আমার ভালো বন্ধু। এই ট্রেনের মধ্যে যে ফোনটা আছে ওটা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলেই পার করে দিতাম। পৃথিবীতে বাস্তুতন্ত্র নামে একটা জিনিস আছে, নাম তো শুনেছো তাই না? সো পৃথিবী হোক বা ট্রেন, সব জায়গায় বাস্তুতন্ত্রটাকে স্বাভাবিক রাখতে হবে। সবকিছুর জন্য একটা ব্যালেন্স রাখা প্রয়োজন। ট্রেনের মধ্যে যদি মানুষ বেশি হয়ে যায় তাহলে তো খাবারের পরিমাণ কমে যাবে, তখন আমরা কিভাবে বাঁচবো? এছাড়া লাইফে একটা এক্সাইটিং কিছু হওয়া দরকার আছে। বোরিং ট্রেন যাত্রার মধ্যে যে দাঙ্গাগুলো হতো আর তোমরা যে আমাদের হাতে মারা যেতে, এগুলো দেখে আমি বেশ এনজয় করতাম। তাই আমি আর গিলিয়াম মাঝে মাঝে ইচ্ছা করে দাঙ্গা করতাম। গিলিয়াম ওদিক থেকে তোমাদের লোকজনদেরকে উস্কে দিত, আর আমি এখান থেকে আমার গার্ডদেরকে পাঠাতাম তোমাদের মানুষদেরকে হত্যা করতে। পৃথিবীতে তো আমরা এভাবেই কাটাতাম তাই না? মানুষ না মরে পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে বা কিভাবে বলো? ঠিক একইভাবে এই ট্রেনের মধ্যেও তো ভারসাম্য রাখা দরকার। যত মানুষ মরবে তত তোমাদের জায়গা বেশি হবে, খাবার বেশি পাবে, বেশি দিন বাঁচতে পারবে। আর এভাবেই তো আমি আর গিলিয়াম মিলে ট্রেনের মধ্যে মানুষদের ভারসাম্য বজায় রেখেছি। আর একটা ব্যাপার শুনলে তুমি পুরোপুরি অবাক হয়ে যাবে, যে নির্দিষ্ট একটা ব্লগের মধ্যে যে খাবারগুলো যেত সেটা আমি আর গিলিয়ামই পাঠাতাম। আমি বলে দিতাম যে মানুষকে কোথায় পাঠাতে হবে, আর গিলিয়াম সেই অনুযায়ী তোমাদের মধ্যে মানুষগুলোকে সেখানে পাঠিয়ে দিত। আর তারপরই শুরু হয়ে যেত হত্যা লীলা। কিন্তু এবার যে বিদ্রোহটা তোমার নেতৃত্বে শুরু হয়েছিল, গিলিয়ামের সঙ্গে আমার কথা হয়েছিল যে একেটিনা ব্রিজ পর্যন্ত লড়াইটা চলবে, কিন্তু তুমি এবং তোমার সঙ্গীরা অনেক আগেই সেখানে চলে এসেছো। আর ট্রেনের সামনের দিকের কামরাগুলোর অনেক ক্ষতি হয়ে গিয়েছে, আর এর শাস্তি পেতে হয়েছে আমার বন্ধু গিলিয়ামকে। আমার আসলে গিলিয়ামকে মারতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু কি আর করার বলো, আমার কাছে কোনো উপায় ছিল না।
আর এবার গিলিয়ামের জায়গা নেবে অন্য কেউ। জানো তো, পৃথিবীর শূন্যতা পরিহার করে। পৃথিবীতে আসলে কারোর জন্য কোনো কিছুই থেমে থাকে না। এদিকে দেখা যায় যে উইলফোর্ডের লোকেরা নিয়াম এবং ওর মেয়ে ইয়োনাকে ঘিরে ধরেছে। নিয়াম ওই দরজাটা বোমা দিয়ে উড়িয়ে দিতে যায়, কিন্তু দেশলাইটা তো কার্টেজের কাছেই রয়েছে। তখন উইলফোর্ড কার্টেজকে বলে যে আমার বয়স হয়ে গিয়েছে, আর আমি চাই এই ট্রেনের দায়িত্বটা তুমিই নাও। তোমার আন্ডারে গোটা ট্রেনটা থাকবে, আর এই সমস্ত ট্রেনের রাজা হবে তুমি। কিন্তু কার্টেজ তার কথা রাজি হয় না, কারণ অতীতে সে নরখাদক ছিল বটে, কিন্তু বর্তমানে সে মনুষ্যত্বর মানে জানে। যে মানুষটা একদিন ক্ষুধার যন্ত্রণায় বাচ্চাদের মাংস খেতে দ্বিধাবোধ করতো না, সেই মানুষটাই কিনা আজ তানিয়ার বাচ্চা টিমকে বাঁচায়। উইলফোর্ড এই বাচ্চাগুলোকে নিয়ে আসতো ওই ট্রেনের কলকাপচাগুলোকে পরিষ্কার করার জন্য। আসলে কোনো বড় মানুষ তার ভেতরে ঢুকতে পারতো না, তাই সেইগুলো পরিষ্কার করার জন্য বাচ্চাগুলোকেই বাছাই করা হতো। ওই বাচ্চাগুলোকে উদ্ধার করার জন্য কার্টেজের হাত ওই মেশিনগুলোর মধ্যেই আটকে যায়। ইয়োনা তখন দৌড়ে আসে ওই দেশলাইটা নেওয়ার জন্য। কার্টেজ তখন দেশলাইটা দিয়েও দেয়, আর ইয়োনা তখন সে ট্রেনের দরজায় বিস্ফোরণটা ঘটায়। তখন গোটা ট্রেনটাই ব্যালেন্স হারিয়ে ফেলে। এরপর একের পর এক বিস্ফোরণ হতে শুরু করে, আর ট্রেনের ভেতরে থাকা সব মানুষগুলো সম্ভবত মারাই যায়, কারণ এই ট্রেন থেকে বেঁচে বেরিয়ে আসে মাত্র দুইজন, একজন ইয়োনা আর একজন তানিয়ার ছেলে টিম। তারা দেখতে পায় যে দূরে পাহাড়ের মাটি দেখা যাচ্ছে, আর এর মানে হলো বরফ আবারও গলতে শুরু করেছে। আর তখনই একটা পাহাড়ি ভাল্লুককে দেখা যায়। ইয়োনা তখন এই ভাল্লুকটার দিকে তাকিয়ে থাকে আর ভাবে যে অন্তত আমরা এত বছর পর একটা প্রাণী তো বাইরে দেখতে পেয়েছি যে কিনা এই বরফের মধ্যেও বেঁচে আছে। তখন সে মনে মনে ভাবে যে যেহেতু এই প্রাণীটা বেঁচে আছে, তাহলে আমি আর টিম কেন বেঁচে থাকতে পারবো না। আজ থেকে আমরা নতুন করে আবারও বেঁচে থাকার লড়াই করব। ঠিক যেমন সভ্যতার প্রথমে আদিম যুগ শুরু হয়েছিল, এই পৃথিবী আবার একদিন সেজে উঠবে। এই পৃথিবীতে তখন মানুষ গম গম করবে, আর মানুষ ছাড়া তো পৃথিবী পুরোপুরি অসম্পূর্ণ। তো চলুন এবার আপনাদেরকে বলি এই ট্রেনের ইঞ্জিনকে কেন পবিত্র বলা হতো, আর উইলিয়ামকেই বা কেন ঈশ্বর বলা হয়েছে। কারণ এই ট্রেনটাই 18টা বছর ধরে যারা কিনা পৃথিবীতে বেঁচে ছিল সেসব মানুষদের বেঁচে থাকার একমাত্র ভরসা ছিল, তাই তারা ওই ট্রেনের ইঞ্জিনকে পবিত্র বলতো। আর ওই ইঞ্জিনটা সহ গোটা ট্রেনটাকে যেহেতু উইলফোর্ড বানিয়েছিল, এই জন্য তারা উইলফোর্ডকে ঈশ্বর বলতো, কারণ উইলফোর্ডের ওই একটা ট্রেনই এতগুলো মানুষকে বরফের হাত থেকে বাঁচিয়েছিল। আসলে মানব সভ্যতা যখন শুরু হয়েছে, তখন তাদেরকে বাঁচানোর জন্য যে এসেছে তাকেই সবাই ঈশ্বর মনে করত। আর এবার আপনাদেরকে বলবো পৃথিবীতে হঠাৎ করে তুষারপাত শুরু হয়েছিল কেন সেই বিষয়ে। 2014 সালে গোলবালে ওয়ার্নিং এর কারণে পৃথিবীর তাপমাত্রা অনেকটা বেড়ে যায়, এবং এই সময় পৃথিবীতে পরিবেশ দূষণের লিমিট ছাড়িয়ে যায়। এই পরিবেশ দূষণের কারণে জলবায়ু পরিবর্তন হতে শুরু করে, আর মানুষও বিভিন্ন রোগে ভুগতে শুরু করে। এই সময় বিশ্বের 89টা দেশ একটা চুক্তিতে স্বাক্ষর করে। তখন CW7 নামের একটা রাসায়নিক পদার্থ আবিষ্কার করা হয়, এবং বলা হয় যে পৃথিবীর বায়ুমণ্ডলের একদম উপরিভাগ যদি CW7 ছড়িয়ে দেওয়া হয়, তাহলে পৃথিবীর তাপমাত্রা শীতল হতে শুরু করবে। কিন্তু উইলফোর্ড বুঝতে পেরে গিয়েছিল CW7 যদি একবার বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবীটা বরফে শীতল হয়ে যাবে। তখন এর পৃথিবীতে মানুষের বেঁচে থাকা একেবারেই সম্ভব হবে না। এই জন্য উইলফোর্ড তার নিজের ব্রেন এবং টেকনোলজি কাজে লাগিয়ে একটা ট্রেন নির্মাণ করেছিল, যাতে পৃথিবীতে যদি CW7 এর কারণে কখনো তুষারপাত নেমে আসে, তাহলে এই মানুষগুলো যেন বাঁচতে পারে। আর সে ওই ট্রেনের মধ্যে কিছু গাছপালার স্যাম্পল আগে থেকেই মজুত করে রেখেছিল, এবং 2014 সালের 1 জুলাই সকাল 6টায় CW7কে বায়ুমণ্ডলে ছড়িয়ে দেওয়া হয়, এবং উইলফোর্ড যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়। CW7 এর কারণে পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে এতটাই ইফেক্ট পড়েছিল যে পুরো পৃথিবীটাই পুরোপুরি বরফে ঢেকে যায়। আর এই বরফের কারণে পৃথিবীর প্রায় সব মানুষই মারা যায়। যারা বেঁচে ছিল তারা ওই ট্রেনের মধ্যেই ছিল। আর এটাই ছিল আমাদের আজকের এই অনন্তকালের ট্রেনের আসল রহস্য। তো বন্ধুরা, আমার আজকের গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।